গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ফের ইসরায়েলি হামলা, একদিনে নিহত 93। যুদ্ধবিরতির আলোচনা নেই অগ্রগতি, নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা বহাল আইসিসি। দামেস্কে ইসরায়েলি হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়, সংঘাত বন্ধের আহ্বান তুরস্ক জাতিসংঘের। পরিস্থিতিকে ভুল বোঝাবুঝি বলছে যুক্তরাষ্ট্র, সিরিয়া প্রবেশে দ্রুজদের ঢল। ইরানের হামলায় কাবু হয়ে যুক্তরাষ্ট্রের কাঁধে ভর করে ইসরায়েল, মন্তব্য খামেনির। তেহরানকে ইউরোপের আলটিমেটাম, দ্রুত পরমাণু চুক্তি না হলে আবারও নিষেধাজ্ঞার হুমকি। এবং মিয়ানমারের রাখাইনে জান্তার ঘাঁটি ঘিরে ফেলেছে আরাকান আর্মি, শানে পাল্টা অভিযানে সাফল্য সেনাদের। নির্বাচনের আগে জান্তার সমর্থিত দলগুলোর পাশে চীন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। গাজায় ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা চলছে। এবার খাবারের সন্ধানে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস ছুড়েছে দখলদার বাহিনী। গুলিবিদ্ধ, শ্বাসরোধ ও হুড়োহুড়িতে পদদলিত হয়ে একদিনে প্রাণ গেছে 93 জনের। এমন পরিস্থিতিতেও যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি হচ্ছে না। হামাসের অভিযোগ, গাজা থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না। এদিকে নেতানিয়াহু ও সাবেক ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। গাজায় ত্রাণের লাইনে দাঁড়ানো মানুষদের ওপর ইসরায়েলি হামলা চলছে। এবার খাবারের সন্ধানে থাকা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস ছুড়েছে দখলদাররা। গুলিবিদ্ধ, শ্বাসরোধ ও হুড়োহুড়িতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। ইসরায়েলি হামলা জোরদার হলেও নেই যুদ্ধ বন্ধের কোনো দৃশ্যমান অগ্রগতি। হামাস জানিয়েছে, উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব তারা পায়নি, যার কারণে যুদ্ধবিরতির আলোচনায় কোনো বাস্তব অগ্রগতি হয়নি। গাজায় দীর্ঘস্থায়ী সেনা উপস্থিতি ধরে রাখতে ইসরায়েল সময় নষ্ট করছে বলেও অভিযোগ সংগঠনটির। এদিকে দোহায় যুদ্ধবিরতির আলোচনা চলমান আছে বলে জানিয়েছে কাতার, তবে আলোচনায় এখনো কোনো সময়সীমা নির্ধারণ হয়নি। রাফা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ইসরায়েলের হিউম্যানিটেরিয়ান সিটি পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছেন। তারা চাইছেন ফের নিজ বাড়িতে ফিরতে ও রাফা পুনর্গঠনে কাজ করতে। এই প্রকল্প নিয়ে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনেও বিতর্ক তুঙ্গে। বিরোধী দলগুলো বলছে, এটা এক ধরনের কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো হতে পারে, যা গাজায় নৃশংস জাতিগত নিধন ঘটাতে পারে। যদিও নেতানিয়াহু এই প্রকল্পকে ফিলিস্তিনিদের নিরাপদ আশ্রয় হিসেবে দাবি করেছেন। ফ্রান্সের একটি আদালত প্রথমবারের মতো গাজার ফিলিস্তিনি যারা জাতিসংঘের সুরক্ষায় নেই তাদেরকে 1951 সালের জেনেভা কনভেনশনের আওতায় শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছে। আদালতের সিদ্ধান্তে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক অভিযানের ধরন ও গাজার দীর্ঘ সংকটের কারণে এই শরণার্থীদের আন্তর্জাতিক সুরক্ষা দেওয়া উচিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। আইসিসি জানান, ফিলিস্তিনের যুদ্ধাপরাধ তদন্তে তাদের এখতিয়ার আছে এবং ইসরায়েলের দাবি প্রত্যাখ্যানযোগ্য। ইসরায়েলি রাজনীতিতে বড় ধাক্কা দিয়ে সরকার ছাড়ার ঘোষণা দিয়েছে শাস পার্টি। তবে জোট না ছাড়ায় এখনই পতনের মুখে পড়তে হচ্ছে না নেতানিয়াহু সরকারকে। শাস পার্টি মন্ত্রীদের প্রত্যাহার করলেও সংসদে জোটকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসবাসকারীদের হামলায় মার্কিন নাগরিক সাইফুল্লাহ মুসাল্লাত নিহতের ঘটনায় ইসরায়েলকে তদন্তের আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এই হত্যাকাণ্ডকে সন্ত্রাসী হামলা বলেও আখ্যা দিয়েছে ওয়াশিংটন। ফ্লোরিডায় জন্ম নেয়া 20 বছর বয়সী মুসাল্লাত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ফিলিস্তিনের সিনজিল শহরে হামলার শিকার হন। এ ঘটনায় কঠোর তদন্ত চেয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ইসরায়েলপন্থী এই কূটনীতিক এর আগে ফিলিস্তিনিদের অস্তিত্বই অস্বীকার করেছিলেন। তবে হত্যার বিচার নিয়ে মার্কিন প্রশাসন কোনো স্বাধীন তদন্তে যাবে কিনা তা স্পষ্টভাবে জানানো হয়নি। 2022 সাল থেকে ইসরায়েলি হামলায় নিহত নবম মার্কিন নাগরিক মুসাল্লাত। ওই হামলায় এক ফিলিস্তিনিও নিহত হন। সিরিয়ার দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় 3 জন নিহত এবং 34 জন আহত হয়েছেন। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। এর মধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে তুরস্ক ও জাতিসংঘ। আর ইসরায়েল সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে ভুল বোঝাবুঝি বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। শীঘ্রই সংঘাত থামবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে দ্রুজ সম্প্রদায়ের প্রতি সংহতি জানাতে ইসরায়েল থেকে সীমান্ত পেরিয়ে সিরিয়ায় ঢুকছেন সংখ্যালঘু সম্প্রদায়টির শত শত মানুষ।
ইরানের মতো সিরিয়ার দামেস্কেও সংবাদ প্রচারের সময় ইসরায়েলের বিমান হামলায় কেঁপে ওঠে চারপাশ। বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সিরিয়া টিভির সংবাদ উপস্থাপিকা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা দামেস্কে সরকার নিয়ন্ত্রিত সামরিক সদর দফতরের প্রবেশপথে হামলা চালিয়েছে। দ্রুজ সংখ্যালঘুদের রক্ষা এবং উত্তর সীমান্তের নিরাপত্তা হুমকি প্রতিরোধেই তারা এই হামলা চালাচ্ছে এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। দামেস্কে ইসরায়েলি হামলায় নিন্দার ঝড় উঠেছে। তুরস্ক বলেছে 14 বছরের যুদ্ধের পর সিরিয়ার পুনর্গঠনের প্রচেষ্টা ইসরায়েল নস্যাৎ করতে চাইছে। আঙ্কারা এক বিবৃতিতে বলেছে সব পক্ষের উচিত সিরিয়ার সরকারের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সহায়তা করা। হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন চলমান সংঘাত সিরিয়ার রাজনৈতিক স্থিতিশীলতাকে বিপন্ন করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে একটি ভুল বোঝাবুঝি হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে দুই পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। রুবিও আশাবাদ ব্যক্ত করেন যে শিগগিরই সংঘাত কমিয়ে আনা যাবে এবং সিরিয়ায় স্থিতিশীলতার দিকে অগ্রসর হওয়া সম্ভব হবে। ইসরায়েলে থাকা দ্রুজ সম্প্রদায়ের মানুষদের সীমান্ত পেরিয়ে সিরিয়ায় প্রবেশ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। তিনি সতর্ক করেছেন সীমান্ত পেরোলেই তাদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। নেতানিয়াহু বলেন দ্রুজ সম্প্রদায়কে রক্ষায় সব ব্যবস্থা নিচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে ইসরায়েলে থাকা দ্রুজ সম্প্রদায়ের অনেকেই সীমান্ত পেরিয়ে দলে দলে সিরিয়ায় প্রবেশ করছেন। সিরিয়ায় দ্রুজ সম্প্রদায়ের ওপর আক্রমণ ঠেকাতে ও তাদের প্রতি সংহতি জানাতেই তারা দেশটিতে ঢুকছেন বলে জানিয়েছেন। অন্যদিকে জেরুজালেমে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন দ্রুজ সম্প্রদায়ের অনেকে। ট্রাম্প প্রশাসনকে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান তাদের। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কাবু হয়ে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের কাঁধে ভর করতে হয় বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের অপকর্মকে সায় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন তিনি। বলেন যে কোনো ধরনের নতুন হামলা মোকাবেলায় প্রস্তুত তেহরান। এদিকে মার্কিন গণমাধ্যমের এক প্রতিবেদনে বলছে 12 দিনের যুদ্ধে বিভ্রান্তিকর ড্রোন, হাইপারসনিক অস্ত্র এবং ছদ্মবেশী স্ট্রাইক ব্যবহার করে ইসরায়েলের বহু স্তরীয় প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয় ইরান। ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের সামরিক যুদ্ধে ইরানের আত্মবিশ্বাস, সামরিক শক্তি আর জনগণের ঐক্যের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানের এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন এই যুদ্ধ ইরানের বিরুদ্ধে ইসরায়েলের একা লড়ার অক্ষমতা প্রমাণ করে দিয়েছে। তিনি দাবি করেন তেহরানের একের পর এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা সামলাতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্রকে আঁকড়ে ধরতে বাধ্য হয় ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসন শেষ পর্যন্ত ওয়াশিংটনের কূটনীতি হস্তক্ষেপের জন্য মরিয়া হয়ে পড়ে বলে জানান খামেনি। দিন যত যাবে ততই ইসরায়েলের ক্ষয়ক্ষতি প্রকাশ পাবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন যে কোনো ধরনের নতুন হামলা মোকাবেলায় প্রস্তুত আছে ইরান। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে যুদ্ধের সময় ইরান নতুন কৌশলে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিভ্রান্তিকর ড্রোন, হাইপারসনিক অস্ত্র এবং ছদ্মবেশী স্ট্রাইক ব্যবহার করে তারা ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়। প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধ যত বাড়ে ইরানের আঘাত তত বেশি নিখুঁত হয়। 22 জুন ইরানের সবচেয়ে সফল হামলায় 10টি মিসাইল তেল আবিবে আঘাত হানে বলে জানায় গণমাধ্যমটি। যুদ্ধ শেষ হওয়ার পরদিনই বড়সড় রদবদল আসে ইসরায়েলি সেনাবাহিনীতে। বরখাস্ত করা হয় বিমান প্রতিরক্ষা বিভাগের প্রধানকে। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন নতুন কমান্ডার। সামরিক শৃঙ্খলা রক্ষার প্রয়াস হিসেবে ইসরায়েলি বাহিনী এই পদক্ষেপ নেয় বলে জানা গেছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের বিরুদ্ধে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ উঠেছে। ইরান ইন্টারন্যাশনালে দেশটির সাবেক এক রাষ্ট্রদূত দাবি করেন ইসলামী বিপ্লবের অবসান ঘটিয়ে ও খামেনির শাসন শেষ করে একটি নতুন যুগ শুরু এবং আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন পেজিশকিয়ান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে আলটিমেটাম দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। আগামী 29 আগস্টের মধ্যে তেহরানকে চুক্তি করতে বলা হয়েছে। তা না হলে 10 বছর আগে প্রত্যাহার করার নিষেধাজ্ঞা পুনরায় আরোপের হুঁশিয়ারি দিয়েছে দেশগুলো। এ বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো জবাব না দিলেও সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন
ইউরোপ যদি নিষেধাজ্ঞা ফিরিয়ে আনে তবে পারমাণবিক ইস্যুর মধ্যস্থতায় তাদের ভূমিকা আর থাকবে না। ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় অগ্রগতি না হলে আগস্টে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি। মঙ্গলবার ব্রাসেলসের এক বৈঠকে এই হুঁশিয়ারি দেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বোরে। বলেন, 2015 সালের পারমাণবিক চুক্তির আওতায় যেসব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল সেগুলো ফের আরোপ হতে পারে। তেহরানের কাছ থেকে দৃঢ়, পরিমাপযোগ্য ও যাচাইযোগ্য কোনো অঙ্গীকার না এলে পশ্চিমা দেশগুলো এই পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও জানান তিনি। এ বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো জবাব না দিলেও দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি বলেছেন, ইউরোপ যদি নিষেধাজ্ঞা ফিরিয়ে আনে তবে ইরানের পারমাণবিক ইস্যুর মধ্যস্থতায় তাদের ভূমিকা শেষ হয়ে যাবে। তেহরানের সঙ্গে তাদের সম্পর্কের ইতি ঘটবে বলেও স্পষ্ট বার্তা দেন আরাকচি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইউরোপের প্রধান দেশগুলো ইরানের পারমাণবিক ইস্যু থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল। তবে নতুন করে এ ধরনের আলটিমেটাম ইউরোপের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। রাশিয়ার 400-র বেশি ড্রোন হামলায় কাঁপল ইউক্রেন। বুধবার দেশটির ক্রিভিরি, ভিনিৎসিয়া, ওডেসা ও খার্কিভে হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত 3 জন নিহত, 15 জন আহত হয়েছেন। ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় রাশিয়ার ভোরনেজন সহ কয়েকটি শহরে অন্তত 29 জন আহত হয়েছেন। কূটনীতির মঞ্চেও চলছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র একদিকে ইউক্রেনকে অস্ত্র সহায়তার ঘোষণা দিলেও ট্রাম্প সতর্ক করেছেন মস্কোয় যেন আক্রমণ না করা হয়। এমন পরিস্থিতিতে ইউক্রেন বলছে তারা শান্তি আলোচনায় প্রস্তুত, কেবল রাশিয়ার সবুজ সংকেতের অপেক্ষায়। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভোরোনেজে ড্রোন হামলা চালিয়েছে জেলেনস্কির সেনারা। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের মেয়র। ব্রিয়ান্স্ক অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে এক রাতেই তারা অর্ধশতাধিক ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। কূটনীতির ময়দানেও চলছে টানাপোড়েন। ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তার কথা এরই মধ্যে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সতর্ক করেছেন জেলেনস্কি যেন মস্কো লক্ষ্য করে হামলা না চালান। এমন পরিস্থিতিতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন শান্তি আলোচনার জন্য প্রস্তুত আছে কিয়েভ। তিনি বলেন, যে কোনো জায়গায় আলোচনায় বসতে রাজি ইউক্রেন। ইউক্রেন সরকারে বড় রদবদল হয়েছে। কৌশলগত কারণে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডেনিস মিহাল। ভলোদিমির জেলেনস্কি তাকে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মনোনীত করেছেন, যার দায়িত্ব হবে অস্ত্র উৎপাদন বাড়ানো। এদিকে শান্তি আলোচনায় প্রস্তুতির কথা বললেও রাশিয়া জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় মধ্যস্থতাকারী। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী বাসে গুলি ও গ্রেনেড হামলা, নিহত 3, আহত অন্তত 7। হামলাকারীদের ধরতে অভিযানে পুলিশ, নিরাপত্তা জোরদার। মিয়ানমারের রাখাইনের কিয়াওই ফিউ এলাকায় 6 দিন ধরে সংঘর্ষ চলছে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে। এর মধ্যে বিদ্রোহী গোষ্ঠীটি নৌঘাটির কাছে গুরুত্বপূর্ণ সামরিক চৌকি ঘিরে ফেলেছে। দেশটির উত্তরাঞ্চলে শান রাজ্যে বিদ্রোহীদের দখলে থাকা একটি শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে জান্তা বাহিনী। এদিকে মিয়ানমারের আসন্ন নির্বাচন ঘিরে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে চীন। জান্তা সমর্থিত দলগুলোকে একের পর এক আমন্ত্রণ জানাচ্ছে বেইজিং। এদিকে সামরিক সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার পরিকল্পনার অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। মিয়ানমারের রাখাইনের কিয়াউফিউতে জান্তা বাহিনীর একটি নৌঘাটির কাছে সামরিক চৌকি ঘিরে রেখেছে আরাকান আর্মি। সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, গেল 6 দিন ধরে সেখানে চলছে টানা সংঘর্ষ। স্থানীয়দের বরাতে সংবাদ মাধ্যমটি আরও জানায়, বিভিন্ন জায়গায় আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে জান্তা বাহিনী ড্রোন হামলা চালাচ্ছে। আরাকান আর্মির হাতে এই নৌঘাটির পতন হলে জান্তার প্রতিরক্ষা ভেঙে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত রাখাইনের 17টি শহরের মধ্যে 14টির নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে। এদিকে উত্তরের শান রাজ্যে কিছুটা সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে জান্তা বাহিনী। দীর্ঘ অভিযানের পর রাজ্যের একটি শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে সেনারা। এই শহরটি ম্যান্ডেলা রাশিয় মুসে বাণিজ্য পথের প্রবেশদ্বার। এর নিয়ন্ত্রণ হারানো ছিল বিদ্রোহী বাহিনীগুলোর জন্য বড় ধাক্কা। তবে বিশ্লেষকরা বলছেন, উত্তর শান থেকে পুরোপুরি বিদ্রোহী শক্তিকে হটাতে আরও বড় সামরিক অভিযানের প্রয়োজন হবে জান্তার।
এদিকে মিয়ানমারের আসন্ন নির্বাচনের পেছনে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে চীন। সামরিক জান্তা সমর্থিত দলগুলোকে একের পর এক আমন্ত্রণ জানাচ্ছে বেইজিং। ইরাবতীর দাবি, ভোটে কিভাবে নিয়ন্ত্রিত গণতন্ত্র কায়েম করা যায় তা শিখিয়ে দিচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি। তবে চীনের এই প্রচেষ্টা নির্বাচনী পরিবেশের জন্য স্বাভাবিক নয়, বরং জান্তা সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার পরিকল্পনারই অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলায় ৩ জন নিহত, 7 জন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকালে কালাত জেলায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও সরকারি কর্মকর্তারা জানান, বাসটি করাচি থেকে কুয়েটাগামী যাত্রীবাহী বাসে একদল হামলাকারী গুলি চালানোর পাশাপাশি গ্রেনেড ছোড়ে। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। এখনও কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার। একই সঙ্গে নিরাপত্তা জোরদারের ঘোষণা দেওয়া হয়েছে। সম্প্রতি বেলুচিস্তান প্রদেশে হামলার মাত্রা বেড়েছে, এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়ি থেকে গুলিবিদ্ধ অবস্থায় আমেরিকান আইডল এর সঙ্গীত পরিচালক রবিন কেই ও তার স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করছে পুলিশ। পুলিশ জানায়, প্রতিবেশীদের ফোন পেয়ে লস অ্যাঞ্জেলেসের এনসিনো এলাকার বাড়িতে যায় পুলিশ। এ সময় রুমের ভেতর তাদের মরদেহ দেখতে পায়। দুজনের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে জানায় নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় এখনও কোনো সন্দেহভাজনের নাম প্রকাশ করেনি পুলিশ। 2009 সাল থেকে আমেরিকান আইডলের সঙ্গীত বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন রবিন কেই। ভারতে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ সমাবেশ করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে ভোটে হারিয়ে আটক কেন্দ্রে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। ভারতের পশ্চিমবঙ্গের কলেজপাড়া হিসেবে পরিচিত কলেজ স্ট্রিট থেকে শুরু হয় তৃণমূলের প্রতিবাদ মিছিল। নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে পা মেলান অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ দলের শীর্ষ নেতৃত্ব। প্রবল বৃষ্টির মধ্যেও হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক হাজির ছিলেন এই প্রতিবাদ মিছিলে। তৃণমূলের দাবি, শুধু দিল্লি বা আসাম নয়, রাজস্থান, উড়িষ্যার মতো রাজ্যেও বাংলা ভাষাভাষীদের বাংলাদেশি আখ্যা দিয়ে তুলে নিয়ে যাচ্ছে প্রশাসন। অনেককে সীমান্ত পেরিয়ে পুশব্যাকও করা হচ্ছে। যা হচ্ছে খুব খারাপ হচ্ছে, এটা হওয়া উচিত না। আমরা সবাই ভারতীয় আছি, পশ্চিমবঙ্গে থাকি বা রাজস্থানে থাকি। আমরা যোগ্য জবাব সবসময় দিতে পারি এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দাঁড়ায়। 3.5 কিলোমিটার হেঁটে ধর্মতলায় পৌঁছে সমাবেশে বক্তব্য রাখেন মমতা। বলেন, বাংলা বললেই বাংলাদেশি বানিয়ে দেয়া হচ্ছে, বানানো হচ্ছে অনুপ্রবেশকারী। মমতা আরো বলেন, বিভাজনের রাজনীতি করে বিজেপি। দলটিকে মানুষ আটক কেন্দ্রে পাঠাবে বলে হুঁশিয়ারি দেন মমতা। যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। 21শে জুলাই শহীদ দিবসের আগে তৃণমূলের এমন প্রতিবাদ কর্মসূচি নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিজেপি পার্টির এই আচরণে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আফগান আশ্রয় প্রার্থীদের তথ্য ফাঁস করে বিপাকে ব্রিটিশ সরকার। আদালত ও পার্লামেন্টের সমালোচনা ঝড়, ক্ষতিগ্রস্তদের হয়ে 900 মামলা দায়েরের প্রস্তুতি। সাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ইস্যু। ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানায় পাকিস্তান। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সন্ত্রাসবাদের সঙ্গে আপোষ না করার বার্তা দেন। এদিকে চীন রাশিয়ার যৌথ নেতৃত্বে এবারের এসসিওর উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠকে বহুপাক্ষিক নিরাপত্তা ও সহযোগিতার উপর জোর দেয় বেইজিং। চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত হল সাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সম্মেলন। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক উত্তেজনা থাকলেও সম্মেলনে অংশ নেয় পাকিস্তান, ভারত, চীন, রাশিয়া, ইরান সহ 10 দেশের প্রতিনিধি।
এবারের বৈঠকের মূল লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর নিরাপত্তা হুমকি মোকাবিলা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো। বৈঠকে সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধ, ভারত পাকিস্তান উত্তেজনা ও আফগানিস্তান পুনর্গঠন সহ নানা আঞ্চলিক ইস্যুতে নিজেদের বক্তব্য তুলে ধরে সদস্য দেশগুলো। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, মধ্যপ্রাচ্যে আগ্রাসনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। গাজায় চলমান যুদ্ধকে মানবিক বিপর্যয় আখ্যা দিয়ে অবিলম্বে অবসান চান তিনি। পাশাপাশি এসসিও সদস্য ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ওপর ইসরায়েলি হামলারও তীব্র নিন্দা জানান। অন্যদিকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার জবাবে অপারেশন সিঁদুরের পক্ষে সাফাই গান। বলেন, সন্ত্রাসবাদের প্রশ্নে কোনো আপোষ করবে না ভারত। কোনো দেশের নাম উল্লেখ না করলেও জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠক হয় বেইজিংয়ে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বার্তা পৌঁছে দিয়ে ল্যাভরভ জানান, এসসিওর মাধ্যমে যৌথভাবে আন্তর্জাতিক ন্যায় বিচার ও বহুপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে হবে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জানান, শান্তি ও উন্নয়নের লক্ষ্যে বিশ্ববাসীর প্রত্যাশা পূরণে এসসিও একটি গুরুত্বপূর্ণ সংগঠন। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মান বজায় রাখার আহ্বান জানান শি জিনপিং। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর যুক্তরাজ্যে আশ্রয় চাওয়া আফগানদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় বিপাকে পড়েছে ব্রিটিশ সরকার। এত বড় ঘটনা চেপে রাখার প্রশ্ন উঠেছে সরকারের জবাবদিহিতা নিয়েও। জানিয়ে দেশটির রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়। 2021 সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর হাজারো আফগান যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেন। তাদের মধ্যে প্রায় 33,000 মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার অসাবধানতায় ইমেইলে পাঠানো স্প্রেডশিটে প্রকাশ পায় তাদের নাম, ঠিকানা ও পারিবারিক তথ্য। ঘটনার পরপরই বিষয়টি চেপে যেতে আদালতের সুপার ইনজাংশন বা এক ধরনের নিষেধাজ্ঞা নেয় ব্রিটিশ সরকার। প্রায় 2 বছর ধরে চলে গোপন পরিকল্পনা, যার আওতায় এখন পর্যন্ত যুক্তরাজ্যে পৌঁছেছেন 4,500 আফগান। আর এই পুরো প্রকল্পে খরচ হয়েছে প্রায় 400 মিলিয়ন পাউন্ড। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি পার্লামেন্টে জানান, তালিকাভুক্ত 600 আফগান সেনা ও তাদের 1,800 পরিবারের সদস্য এখনও আফগানিস্তানে রয়েছেন। প্রকল্প বন্ধ হচ্ছে ঠিকই, তবে যাদের পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে তাদের আনা হবে। আফগান পুনর্বাসন প্রকল্প নিয়ে তৈরি হওয়া এই বিতর্ক এখন আদালতের রায় ও সংসদের তীব্র সমালোচনায় নতুন মোড় নিয়েছে। বিশেষ করে যখন জানা গেছে তথ্য ফাঁসের পরও ক্ষতিগ্রস্ত আফগানদের অনেকেই কোনো সতর্কবার্তা পাননি। আর এই ঘটনার জেরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রায় 900 মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। কুয়েতে নতুন ট্রাফিক আইন কার্যকরের পর কমেছে সড়ক দুর্ঘটনার হার। 22 এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন এই আইন দেশটির সড়ক নিরাপত্তায় এনেছে ইতিবাচক পরিবর্তন। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। সড়ক নিরাপত্তা নিশ্চিতে চলতি বছর নতুন ট্রাফিক আইন কার্যকর করে কুয়েত। এর ফলাফলও হাতে হাতে পায় দেশটি। নতুন ট্রাফিক আইন কার্যকর হওয়ার মাত্র 2 মাসের ব্যবধানে প্রায় 34% কমেছে সড়ক দুর্ঘটনার হার। গত বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল 143 জন, যা চলতি বছরের প্রথমার্ধেই কমে এসেছে 94 জনে। দেশটির ট্রাফিক বিভাগ জানায়, কঠোর আইন প্রয়োগ, প্রযুক্তি ভিত্তিক নজরদারির কারণে এসেছে ইতিবাচক এ পরিবর্তন। সেই সঙ্গে ট্রাফিক আইন নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং পথচারীদের মাঝে নিয়ম মেনে চলার প্রবণতাও দুর্ঘটনার হ্রাসে বড় ভূমিকা রেখেছে। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম সামনের দিনগুলোতে আরো বাড়ানো হবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। আগে মানুষ ট্রাফিক কানুনটা অত মানত না, তো এখন অনেকটাই কমে আসছে এবং অ্যাক্সিডেন্টও কম হচ্ছে। এখন মোটামুটি অনেকে খুব সতর্কভাবে গাড়ি চালায়। আমরা এখন গাড়ি চালাতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। আগের আগে আতঙ্কে থাকতাম, এখন কোনো আতঙ্কে নাই। সঠিক আইন প্রণয়ন, আইনের যথাযথ প্রয়োগ এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রয়াসেই যে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। কুয়েতে ইতিবাচক পরিবর্তন তাই প্রমাণ করে বলে মত সংশ্লিষ্টদের। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ। আইসল্যান্ডের রেইকানেস উপদ্বীপে ফের জেগে উঠেছে আগ্নেয়গিরি। ভূগর্ভস্থ ম্যাগমা বের হয়ে তৈরি হয়েছে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ ফাটল, যা থেকে ছড়িয়ে পড়ছে গলিত লাভা আর ঘন ধোঁয়া। আইসল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আকস্মিক। রাজধানীর আশপাশের অবস্থা স্বাভাবিক রয়েছে, তবে সতর্কতার অংশ হিসেবে খালি করা হয়েছে ব্লু লেগুন স্পা রিসোর্ট ও গ্রিন দাভিক শহর।
বিশেষজ্ঞরা বলছেন এই অঞ্চলে আগ্নেয়গিরির অগ্নুৎপাত চলতে পারে আরও কয়েক দশক কিংবা শতাব্দী জুড়ে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ফের ইসরায়েলি হামলা, একদিনে নিহত 93। যুদ্ধবিরতির আলোচনায় নেই অগ্রগতি। নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা বহাল আইসিসির। এবং ইরানের হামলায় কাবু হয়ে যুক্তরাষ্ট্রের কাঁধে ভর করে ইসরায়েল। মন্তব্য খামেনির। তেহরানকে ইউরোপের আলটিমেটাম, দ্রুত পরমাণু চুক্তি না হলে আবারও নিষেধাজ্ঞার হুমকি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।